তৃতীয় বিশ্বের অনেক রাষ্ট্রগুলো ভূ রাজনীতিতে তারা আমাদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, এবং সেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করার যে সুযোগ, সেটা অনেক ক্ষেত্রে আমরা রাজনৈতিক দল যখন যারা সরকারে গিয়েছি বা বিরোধী দলে আমরাই দিয়েছি। কিন্তু একথা তো সত্য যে এই দেশের মানুষ আমাদেরকে স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা দিয়েছে, এখতিয়ার দিয়েছে। ধরেন মুক্তিযুদ্ধের পরে পর্যন্ত যে কয়টি নির্বাচন গণতান্ত্রিকভাবে হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীন হয়েছে 90-এর পরে, এবং বিশেষ করে এইবারই বলি, সময় কম, সেটা হচ্ছে যে আমরা গত 3টা নির্বাচন আওয়ামী লীগের সময় সেখানে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে 18-তে। আমরা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট করে নির্বাচনে গিয়েছিলাম, শেখ হাসিনা প্রতিশ্রুতি রাখে নাই। ফলে সেই নির্বাচনগুলোর মধ্যে জনগণের আকাঙ্ক্ষিত যে রাষ্ট্র বা সরকার সেখানে তো ছিল না। এখন এই যে এবারের যে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতন্ত্র উত্তরণের পথ তৈরি হয়েছে, এবং সেখানে শক্তিশালী একটি বিরোধী দল আছে এবং 2/3 মেজরিটি নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আছে। তাহলে জনগণ তাদেরকে ক্ষমতা দিয়েছে। ষড়যন্ত্র থাকবে, কিন্তু অভ্যন্তরীণ রাজনীতিতে বিগত 15-16 বছর যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, আপনি যদি খেয়াল করে দেখেন যে আওয়ামী লীগের পতন এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে ঐক্যটা ছিল, এই অভ্যুত্থানের মধ্যে সেই ঐক্যটা আরও ইস্পাত কঠিন হয়। কিন্তু নির্বাচনের পরে, বিশেষ করে অভ্যুত্থানের পরে, আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা সেই ঐক্যটা ধরে রাখতে পারলাম না। সেই কারণটা কি? কারণটাও যে আপনি বললেন মধু, হ্যাঁ, মুরব্বী অনেকটা ব্যাখ্যা দিয়ে বলেছে যে আমাদের মধুর ক্যান্টিন, যেটা আমি কথা প্রসঙ্গে একটু বলি, যেখানে বিশ্ব রাজনীতি, দর্শন, সাহিত্য এগুলো নিয়ে আলোচনা হয়েছে, অর্থনীতি মুক্তির পথ কি হবে এগুলো নিয়ে সেখানে চর্চা হয়েছে, ছাত্রদের সংকট সমস্যা, এবং সেই জায়গায় ছাত্রদের কি সমস্যা, ছাত্র রাজনীতি, তার মানে ছাত্রদের রাজনীতিটা তো ছাত্রদের সমস্যা সংকট সেগুলো নিয়ে। কিন্তু এখন ছাত্ররা রাজনীতি করে কি? নেতার নামে স্লোগান দিয়ে, এবং সেই জায়গাটায় টেন্ডারবাজি, সেট বাণিজ্য। তারপরে যদি এসে দেখেন যে ইউনূস সরকারের সময় এসে কি করলো, ছাত্ররা, আপনি দেখেন সমন্বয়করা তারা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে এক একটা মন্ত্রণালয়, আমার নিজের দেখা 5-6জন করে সমন্বয়ক, তারা কি করলো, ছাত্র প্রতিনিধি প্রত্যেক মন্ত্রণালয় উপদেষ্টাদের চারপাশে তারা নিয়োগ বাণিজ্য। এই যে আনভীর না তানভীর নামে যে একজন দাড়ি মুখে কি যেন ওদের একটা সমন্বয়ক ছিল, হ্যাঁ, এবং সে শত শত কোটি টাকা তার বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ইত্যাদি, এবং সে এখন কারাগারে, সে এনসিপির সাথে যুক্ত ছিল। আরেকজন ছাত্র নেতা, সে সবচেয়ে বড় মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল, তার পিএস, দুর্ভাগ্য আমার বাড়ি মাগুরা, তার পিএসের বাড়িও মাগুরা, হ্যাঁ, সাধারণ একটা পরিবার থেকে উঠে আসছে, এবং সে পিএসের দায়িত্ব পাওয়ার পরে তার বিরুদ্ধে শত শত কোটি টাকার অভিযোগ পাওয়া গেল। স্বাস্থ্য উপদেষ্টা, উনি কোনোদিন রাজনীতিও করেন নাই, এবং কোনোদিন এই ধরনের একটি মন্ত্রণালয় চালাবেন, একটা গ্রামীণ ব্যাংকের কিছুদিন খণ্ডকালীন উনি এমডি ছিলেন। তো সেই ব্যক্তিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো সবচেয়ে বড় একটি মন্ত্রণালয় দেওয়া হলো, তার পাশে কে কয়েকজন ছাত্র প্রতিনিধি বসে থাকতেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করে। উনি যেভাবে বলতেন, ছাত্রদের পরামর্শ অনুযায়ী উপদেষ্টা সেভাবে ফাইল চালিয়েছেন। এই যে অবস্থাটা এখন, এই যে ছাত্র রাজনীতি, আমি বলছি আগে ভালো ছিল তা না, কিন্তু এই অভ্যুত্থানের পরে আমরা যে ছাত্র রাজনীতিটা চেয়েছিলাম, দলীয় লেজুর ভিত্তির বাইরে একটা দেশ পুনর্গঠনে তারা মনোনিবেশ করবে, তারা তো জীবন দিয়েছে, এবং তাদের ডাকে আমাদের রাজনৈতিক কর্মীরা কি জীবন দেয় নাই? রাজনৈতিক নেতারা কি জেল জুলুম অত্যাচারের শিকার হয় নাই? যদি এই অভ্যুত্থান ব্যর্থ হতো, তাহলে আজকের কি অবস্থা হতো? ছাত্রদের পাশাপাশি আমরা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল ছিলাম, আমাদের অবস্থানটা কোথায়? আজকে সেই জায়গায় বলতে হয় যে মধুর ক্যান্টিনে ছাত্র রাজনীতির বিপরীতে সেখানে অর্থের মধু, অর্থের যে লেনদেন এবং অর্থ কিভাবে ইনকাম করা যায়, এই জন্যে ওই জায়গাটা দখলদারিত্বের দিকে তারা চলে গেছে। এখন সেই জায়গায়
আমাদের দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা আমরা বলতে পারি, কিন্তু দেশটা তো আমরাই চালাবো। এই দেশটা তো ভারত নেবে না, পাকিস্তান আসবে না, আমেরিকাও এই দেশ চালাবে না। বর্তমান বিশ্বায়নের রাজনীতির যে অবস্থানটা, বাংলাদেশের মানুষ ভোট দেবে, বাংলাদেশের মানুষই রাষ্ট্র পরিচালনা করবে। সেই জায়গায় আমাদের রাজনীতির যে চাকা, রাজনীতির যে আদর্শ, সেই জায়গায় আমাদেরকে ফিরে আসতে হবে এবং রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে। পেশি শক্তি, অস্ত্র এবং দলীয় লেজুর ভিত্তির যে সমস্ত সংগঠন করা হচ্ছে, এই সংগঠন এভাবে দিয়ে রাষ্ট্র বেশি দূর এগোবে না। এবং এইবার যে অভ্যুত্থানটা হলো, যদি রাষ্ট্র, বিশেষ করে আমরা রাজনৈতিক দলগুলো এই শিক্ষাটা না নেই, তাহলে 90-এ জীবন দিয়েছে, 71-এ তো দিয়েছে, এবং বলে যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি 54-তে, এটা আমরাই বলছি। আবার 90-এ 3 জোটের রূপরেখা হলো, সেই রূপরেখা অনুযায়ী ক্ষমতায় যাওয়ার পরে আমরা কেউ কিন্তু সেটা বাস্তবায়ন করলাম না, অঙ্গীকার থেকে ফিরে আসলাম। এই জন্যই তো 24-এর অভ্যুত্থান হলো। এবং এই 24-এ আমরা যে অঙ্গীকার করেছিলাম যে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র, যদি সেটাও যদি আমরা প্রতিপালন করতে না পারি, তাহলে এই যে যারা জীবন দিল, রক্ত দিল এবং এই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, এরা তো আর কোনোদিন রাজনৈতিক দলের উপরে নির্ভর করবে না, এদের ডাকে আর কোনোদিন কেউ আসবে না। ফলে কি হবে? আমরা কি শুধুমাত্র এই ছাত্র কিংবা যুব যে অপরাজনীতি, সেটার মধ্য থেকে বেরিয়ে রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নিতে হবে যে জনগণকে এখন আমরা আর বোকা বানিয়ে রাখতে পারবো না, আমরা রুগ্ন রাজনীতির বিপরীতে একটি সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করব। এই অঙ্গীকারটা আমাদেরকে করতে হবে।